25 বছর পড়াশোনা করার পর 25,000 টাকা স্যালারি পাচ্ছি তো কি হইছে? পাচ্ছি তো কিছু একটা। এখানে সবাইকে ওই বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখতে হবে, এখানে বুয়েট যাওয়ার, মেডিকেল যাওয়ার স্বপ্ন দেখতে হবে, তারপরে কি হবে? কেন আমরা বড় স্বপ্ন দেখতে পারবো না? দেয়ার মালিক তো আল্লাহ, তার তো দিতে কোনো সমস্যা নাই। সো তোমার নিতে সমস্যা কোথায়? খাওয়া নাই ঠিক মতো, ঘুমানো নাই ঠিক মতো, আজাইরা সারাদিন রিল স্ক্রল করতেছি। এখন যদি রিস্ক না নাও তাহলে একদিন যাই ঠিকই আফসোস হবে যে তখন যদি ওই রিস্কটা নিতাম, তখন যদি নিজের প্যাশনকে ফলো করতাম, তাইলে আজকে আমার এই অবস্থা হইতো না। তুমি একটা জিনিস লক্ষ্য করবা, তুমি যখনই বড় কিছু চিন্তা করো সামনে থেকে 10 জন আসে হাজির হবে এটা বলার জন্য যে এটা আসলে পসিবল না, আইডিয়াটা অনেক ইমপ্র্যাকটিক্যাল। ইনস্টাতে এরর নেগেটিভ পিক দেখে, এরর হোগা দেখে তো লাভ নেই কোনো। ইওর টাইম ইজ লিমিটেড, সো ডোন্ট ওয়েস্ট ইট লিভিং সামওয়ান এলসেস লাইফ। নানামুখী পরিবর্তনের মধ্য দিয়ে রীতিমতো হযবরল গত 1.5 দশকের শিক্ষা ব্যবস্থা। মাস্টার্স করা একটা মা, আমি তখন অসহায় ফিল করেছি যে কি কারিকুলাম আসলো আর আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি, আমরাই তো বুঝতে পারছি না যে এদের ভবিষ্যৎটা কি হবে। বারবার সিলেবাস পরিবর্তন, নিত্য নতুন কারিকুলাম আর পরীক্ষা পদ্ধতির প্রবর্তন, সেই সাথে লাখে লাখে জিপিএ 5 ও আকাশচুম্বী পাশের হার। গত 16 বছরে এমন নানা সংকটের মধ্য দিয়ে গেছে দেশের শিক্ষা ব্যবস্থা। যে আমাদের সংস্কৃতির সাথে এই ধরনের গল্প যায় কিনা, আমি এগুলো একটা টিচার ক্লাসের মধ্যে বাচ্চারা তো কম বয়সী বাচ্চারা জিজ্ঞেস করবে যে স্যার এই যে স্লাট কথাটার মানে কি, তারপরে টিচার স্টুডেন্ট ডিসকাশন করবে এটা। বাংলাদেশের এডুকেশন সিস্টেম যে একটা স্ক্যাম, এটা আমরা সবাই মোটামুটি কোনো না কোনো সময় রিয়েলাইজ করছি। সো আমরা আসলে কি করতে পারি? আমরা তো চাইলেই আর পড়াশোনা ছাড়ে দিতে পারবো না। তোমার আসলে কি করা উচিত এই অ্যান্সার তুমি আজকের ভিডিওতে পাবা ইনশাআল্লাহ। আর আমরা যারা মিডল ক্লাস ট্র্যাপ থেকে বের হয়ে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে চাই, তাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কোনটা? নো, এটা হার্ডওয়ার্ক, ডেডিকেশন, বুয়েট, মেডিকেল, বিসিএস এসব কিছুই না। তাহলে সেটা আসলে কি? এই সাইন্টিফিক মেথড ইউজ করে তুমি চাইলেই তোমার আলটিমেট গোল অ্যাচিভ করতে পারবা। সো আজকে আমরা সেটা নিয়েও ডিসকাস করব। দেখো ভাইয়া, তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাসেট হচ্ছে তোমার সময়। আর যারা লাইফের সবথেকে গুরুত্বপূর্ণ সময়গুলা এই আজাইরা পড়াশোনার পিছনে নষ্ট করতে চাও না, এই ভিডিওটা তাদের জন্য। আর যাদের কাছে মনে হয় যে না, এই পড়াশোনার মধ্যে থেকেই আমি অনেক বড় কিছু করতে পারবো, তুমি যাইতে পারো। তুমি যাই জৈব যুগের কিছু রিঅ্যাকশন মুখস্থ করো। দেখো বস, গোটা ওয়ার্ল্ডের ওভারঅল 66% বিলিয়নিয়ার্স আর সেলফ মেড। তার মানে এরা বাপদাদার সম্পত্তি পায় এত বড় লোক হয় নাই, এরা জাস্ট নিজে থেকে শুরু করে আজকে এত বড় বড় বিজনেস এম্পায়ার্স দাঁড় করাইছে। ইলন মাস্ক, জেফ বেজোস, ওয়ারেন বাফেট, বিল গেটস, মার্ক জাকারবার্গ, এরা সবাই কিন্তু সেলফ মেড বিলিয়নিয়ার্স। ওহো, একটা মিস্টেক হয়ে গেল। এটা তো বাংলাদেশ, এখানে তো আবার এসব হয় না। এখানে কেউ বিলিয়নিয়ার হওয়ার স্বপ্ন দেখতে পারবে না। এখানে সবাইকে ওই বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখতে হবে, এখানে বুয়েট যাওয়ার, মেডিকেল যাওয়ার স্বপ্ন দেখতে হবে, তারপরে কি হবে। বড় কারো এক্সাম্পল দিলে আমরা কি বলি? যে ওরা অনেক প্রিভিলেজ ছিল, ওরা অনেক লাকি ছিল, ওরা রিচ কান্ট্রি থেকে বিলং করে। মানে আমি গরিব হয়ে জন্মাইছি, এই জন্য আমাকে বেশি বড় স্বপ্ন দেখা যাবে না। হু আর ইউ টু সে দিস? কেন আমরা বড় স্বপ্ন দেখতে পারবো না? দেয়ার মালিক তো আল্লাহ, তার তো দিতে কোনো সমস্যা নাই। সো তোমার নিতে সমস্যা কোথায়? বাইরের ওরা যদি জিরো থেকে শুরু করে ওয়ার্ল্ডের রিচেস্ট পারসনস হতে পারে, আমরা কি জাস্ট একটা প্রপার লাইফ লিড করার জন্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবো না? নাকি আমাকে ওই ইএমআই দিয়ে আইফোন আর লোন দিয়েই বাড়ি করতে হবে? কিছু বললেই এটি বাংলাদেশ, এখানে ভাইয়া এসব হয় না, এসব অনেক ইমপ্র্যাকটিক্যাল, এখানে তোমাকে পড়াশোনা করেই বড় হতে হবে। দেখো, এই পৃথিবীর টোটাল যে ওয়েলথ, এই ওয়েলথের 50% হোল্ড করে এই পৃথিবীর টপ 1% পিপল। সো তুমি যদি একটু ভালো করে তোমার চারপাশটা দেখো, তাহলে বুঝবা যে যারা বড় লোক এরা আসলে দিন দিন আরো বড় লোক হচ্ছে, আর যারা গরিব এরা ট্রাই করতেছে এই মিডল ক্লাস ট্র্যাপ থেকে বের হওয়ার, কিন্তু পারতেছে না। আমাদের ডেইলি নেসেসিটিস ফিল আপ করতে কিন্তু খবর হয়ে যায়, এটা কেনার টাকা নাই, ওটা কেনার টাকা নাই, একটা শখের জিনিস কেনার টাকা নাই, ট্যুরে যাওয়ার টাকা নাই, আর কেউ ওইদিকে 2 কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরতেছে। আমরা এমন একটা ওয়ার্ল্ডে আছি যেখানে এভরি সিঙ্গেল টাইম আমরা এইটা ওইটা দিয়ে ডিস্ট্রাক্টেড। এই সোশ্যাল মিডিয়া, মুভি ইন্ডাস্ট্রি, এভরি সিঙ্গেল শিট ট্রাই করতেছে তোমাকে লাইফলেস আর ডিপ্রেস বানানোর জন্য। কারণ তুমি যত ডিপ্রেস থাকবে তোমাকে নিয়ে তত বিজনেস করা যাবে, ভুংচুং কোর্স বেচা যাবে, হতে পারে কোনো একাডেমিক বা এডমিশন কোর্সেস, অথবা হইতে পারে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন দেখানো কোনো ফ্রিল্যান্সিং কোর্স। আমার লাস্ট 6 মান্থে মনে করেন এভারেজ 50 থেকে 60 লাখ টাকার মতো আমার সেল হয়েছে টোটালি। মানে আমাদের এখানে শুধু জয়েন করার পর থেকে হোলসেলে আমি এতটা সেল করতে পারতাম। হোলসেল তো মিনিমাম আগে 50,000 1 লাখ টাকা সেল করতে পারতাম, কিন্তু একদিনে 2 লাখ টাকা সেল করা আসলে আমার টাফ ছিল হোলসেলে, যেটা আমি ই কমার্সে একদিনে সেল করতে পারছি। 4 মাসে এভারেজে আমি মান্থলি 15 লাখ টাকার উপরে সেল করছি। এখানে দেখা গেছে আমি 2 বছর যেটা করি না সেটা আমি আপনাদের সাপোর্টে আমি 1 মাসে এর চেয়ে বেশি করে ফেলছি। বলেন যে আসলে 20,000 টাকা মানে আপনাকে বলেন যে কোর্স ফি, আসলে এটা কিছুই না। এটা আমার যে ভ্যালু টাইম পাইছি, এটা আমার ফিউচারের জন্য একটা অনেকটা ভালো একটা আপনার আগায় দিচ্ছে। বিজনেস ওয়ার্কশপ আমার ব্যবসার পার্ট না। যদি এটা ব্যবসার পার্ট হইতো তাহলে আমি এত লোক হায়ার করতাম না। এই গরিবকে বড় লোক হওয়ার স্বপ্ন দেখায় টাকা লুটাটা আসলে সব থেকে সহজ। সো আমরা লাইফের মেইন পারপাসটাই বুঝি না। দিস ইজ হোয়াট দে ওয়ান্ট। দে ওয়ান্ট স্লেভস, নট সাম ব্রিলিয়ান্ট মাইন্ডস। আমাদের শিক্ষা ব্যবস্থা 2 ধরনের লোক তৈরি করে।
সে বর্তমান সমাজের জন্য এবং তাকে ভবিষ্যতে চালাবার জন্য সে শ্রমিক তৈরি করে। শ্রমিক নানা ক্যাটাগরির আছে, ফোরম্যান আছে, ইঞ্জিনিয়ার আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে। এরা হলো এমন কিছু শ্রমিক আছে যারা প্রায় শাসকের পর্যায়ে চলে যায়। দেখেন না বিসিএস। আমরা এটা বলি যে সব আসলে সিস্টেমের দোষ, এই এডুকেশন সিস্টেমটাকে আগে চেঞ্জ করতে হবে। নো, এটা চেঞ্জ হবে না। দিস ইজ দ্য গেম, আর এই গেমের রুলস সেট করছে হায়ার অথরিটি। তুমি চাইলে এই গেম থেকে বের হতে পারবা না। সো আমরা কি করতে পারি? আমাদেরকে ফার্স্টে এই গেমের রুলসগুলো বুঝতে হবে, দেন উই হ্যাভ টু ফাইন্ড এ ওয়ে টু উইন, দ্যাটস ইট। সো মনে করো তোমার সামনে দিয়ে একটা BMW চলে গেল, তুমি কি ভাববে বলো তো? সে কি করে? তুমি ভাববে যে হালায় টাকা মারি দিছে, অথবা হালায় ড্রাগ ডিলার, অথবা সে ইললিগাল কিছু করে, অথবা সে বিজনেসম্যান। তুমি কিন্তু এইটা ভাববে না যে সে তীব্র পড়াশোনা করে আজকে এই পজিশনে আসছে, অথবা সে বুয়েট গেছিল, অথবা সে মেডিকেল গেছিল। ঠিক আছে, আছে দুই একটা এক্সাম্পল, বুয়েট মেডিকেল যায় ও BMW চালায়, ওইটা আলাদা বিষয়, আমরা এক্সেপশনের দিকে যাচ্ছি না। ধরো আমি তোমাকে 1 কোটি টাকা দিলাম, দিয়ে বললাম তোমার হাতে দুইটা অপশন আছে। ফার্স্ট অপশন হচ্ছে এই টাকা তুমি ক্রিপ্টো ও রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারো, অথবা তুমি চাইলে তোমার একটা বিজনেস স্টার্ট করতে পারো। সেকেন্ড অপশন হচ্ছে এই টাকার বিনিময়ে তুমি বাংলাদেশের একটা রিপিউটেড ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি পাবা। একটু চিন্তা করে দেখো, আমরা প্রায় সবাই কিন্তু এই ডিগ্রির থেকে টাকাকেই প্রেফার করব, বাট আমরা আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়গুলা প্রায় 20 থেকে 25 বছর এরকম একটা শিট ডিগ্রির জন্য নষ্ট করতেছি। এই এডুকেশন সিস্টেমটা আসলে কত ব্যাকডেটেড। তোমার চারপাশে তাকায় দেখো তো, যে জিনিসগুলো আছে এগুলো 2 বছর আগে কিন্তু এরকম ছিল না। কিন্তু আমাদের বইগুলোর দিকে তাকাও, যুগ যুগ ধরে কিন্তু এগুলাতে খুব আহামরি কোনো পরিবর্তন আসে নাই। আর যেই পরিবর্তনগুলো আসছে, ওই পরিবর্তনগুলো আরো বেশি খারাপের দিকে নিয়ে গেছে। দেখো, সেম ডিগ্রি থেকে প্রতি বছর কিন্তু বেশি স্টুডেন্টস গ্রাজুয়েট করতেছে, ওই দিকে আবার সব কিছুর দাম যেই হারে বাড়তেছে। সো এই যেই এক্সট্রা স্টুডেন্টগুলো গ্রাজুয়েট করতেছে, এরা আসলে কোথায় যাবে? লুক, আমরা কিন্তু কেউই জানি না আমাদের জীবনে কাল আসবে কিনা। হোয়াট উই হ্যাভ ইজ প্রেজেন্ট। দিস ইজ এ ওয়েক আপ কল ফর দ্য ব্যাক বেঞ্চার, যারা ঠিকই ক্লাসের পিছনে বসে কিন্তু তারাই একদিন সবার সামনে থেকে এই ওয়ার্ল্ড লিড করবে। সো হেয়ার ইজ এ ব্লু প্রিন্ট টু মেক ইউর প্রেজেন্ট দ্য বেস্ট দেন এভার বিফোর। লেটস ব্রেক দ্য ম্যাট্রিক্স টুগেদার। ফার্স্টে তোমাকে এটা রিয়েলাইজ করতে হবে যে হঠাৎ করে একদিনে বিশাল কিছু হয়ে যাবে না। লাইফ ইজ নট এ বাংলা মুভি যে আজকেই মারা খাইলাম আর কালকেই আমি কয়েকটা ইন্ডাস্ট্রির মালিক। তোমার সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসেট হচ্ছে তোমার এই শরীর। সো টেক কেয়ার অফ ইট ম্যান। খাওয়া নাই ঠিক মতো, ঘুমানো নাই ঠিক মতো, আজাইরা সারাদিন রিল স্ক্রল করতেছি, ইনস্টাতে এরোর ন্যাংটো পিক দেখে, এরোর হোগা দেখে তো লাভ নেই কোনো। ওয়েক আপ, গো টু দ্য জিম, হ্যাভ সাম হেলদি ফুডস, স্লিপ ওয়েল। দেখো 2025-এ যদি চাও যে অনেক বড় কিছু করবে, তাহলে আজকেই জিম জয়েন করো, এক্ষুনি। আই গ্যারান্টি ইউ ম্যাজিক উইল হ্যাপেন ইন ইউর লাইফ। আমি এইচএসসির স্টুডেন্ট থাকাকালীন জিম জয়েন করি, and this was a best decision of my life. Gym teaches you to push yourself constantly and break all limits. শরীর চলতেছে না কিন্তু আরেকটা রেপ মারতেই হবে। This is what you need in your life. Sleep well, at least 7 to 8 hours. Hit the gym. Try to have a balanced meal. ইলন মাস্কের একটা কাহিনী বলি। 2008 সাল, ইলন মাস্ক কিন্তু বিরাট বড় প্যারা খেয়ে গেছিল। পেপাল বিক্রি করে দেওয়ার পর ইলন মাস্ক যে পরিমাণ টাকা পাইছিল, সে কিন্তু চাইলে এই টাকা দিয়ে তার সারা জীবন চিল করে কাটায় দিতে পারতো। কিন্তু ইলন মাস্ক তার সব কিছু বাজি রাখে তার দুইটা ড্রিম প্রজেক্টে, টেসলা অ্যান্ড স্পেস এক্স। টেসলা তখন প্রোডাকশন প্রবলেমের কারণে প্রায় বন্ধ হয়ে যাবে এরকম অবস্থা। ওইদিকে স্পেস এক্স 3টা রকেট উৎক্ষেপণে ব্যর্থ, আর মাস্কের টাকাও কিন্তু প্রায় শেষ হয়ে আসতেছে। তার ফ্রেন্ডরা তাকে সাজেস্ট করলো যে অনেক হয়েছে আর না, এবার তুই এটা থেকে সরে আয়। সে খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন ফেস করতেছিল, লোকজন তাকে নিয়ে হাসাহাসি করলো, ইনভেস্টাররাও গেল গা। এরকম অবস্থা একটা সাধারণ মানুষ কি করবে বলো তো? বাদবাকি যে টাকাটুকু আছে সেটা নিয়ে সে কিন্তু সুন্দর মতো সরে আসবে। কিন্তু ইলন মাস্ক কি করলো জানো? তার শেষ $40 মিলিয়ন তিনি এই টেসলাতে ইনভেস্ট করলো। এর পাশাপাশি আরেকটা রকেট উৎক্ষেপণের জন্য ফান্ড করলো। তারপর আর কি, 4th যে উৎক্ষেপণটা ছিল এটা সাকসেসফুল হলো। স্পেস এক্স নাসার সাথে একটা চুক্তি পাইলো, ওইদিকে টেসলাও বাঁচে গেল, আর একটা নতুন ইতিহাস লেখা হইলো। On the left hand screen. Landing ignited. We're now down to 3 Raptor engines. We can see those chopsticks now. And now Elon Musk is the richest man alive. This is risk, man. রিস্ক হে তো ইশক হে। এটাই কিন্তু আমাদের রিস্ক নেওয়ার সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট টাইম। আমাদের বয়স যত বাড়বে
তার সাথে কিন্তু আমাদের রেসপন্সিবিলিটিসও বাড়বে। সো আমরা কিন্তু তখন চাইলেই আর রিস্ক নিতে পারবো না। একবার একটু রিস্ক নিয়েই দেখো না, কি আর এমন হবে, 1-2 লাখ টাকা লস হবে, 1-2 মাস ওয়েস্ট হবে, মানুষের একটু কথা শুনবা, বাট ইউ উইল লার্ন এ লট ফ্রম দিস প্রসেস। এখন যদি রিস্ক না নাও তাহলে একদিন যাই ঠিকই আফসোস হবে যে তখন যদি ওই রিস্কটা নিতাম, তখন যদি নিজের প্যাশনকে ফলো করতাম, তাইলে আজকে আমার এই অবস্থা হইতো না। তোমার ভিতরে কি চলতেছে এটা কিন্তু কেউ বুঝবে না, কাউকে বোঝানোরও দরকার নেই। যদি তুমি মনে করো যে তুমি যেটা ভাবতেছো বা তুমি যেটা করতে যাচ্ছ এটা রাইট, দেন গো ফর ইট। আসলে আমরা বেশিরভাগই মিডল ক্লাস, ওর এর থেকেও আমাদের খারাপ অবস্থা। সো আমাদের আসলে বেশি বড় স্বপ্ন দেখা পাপ, বাট ইউ শুড নো দ্যাট দ্য স্কাই ইজ দ্য লিমিট। ধরো যে তুমি একটা বিজনেস করো, তুমি ভাবলে যে এই মান্থে তুমি 1 লাখ টাকা রেভিনিউ জেনারেট করবে, সো দিস ইজ ইউর লিমিট 1 লাখ। বাট না, তুমি যখন ভাববে 1 লাখ না আমার 10 লাখ টাকা লাগবে, সো তোমার ব্রেইন তখন ডিফারেন্ট ওয়েজ খোঁজার ট্রাই করবে এই 10 লাখ টাকা রিচ করার জন্য। সব থেকে ইম্পর্টেন্ট কি জানো, তুমি কি বিলিভ করো, কারণ তুমি যেটা বিলিভ করো আজ নয়তো কাল সেটাই তুমি হবা ইনশাল্লাহ। বাট এই এডুকেশন সিস্টেম আমাদের এই বিলিফটাকে আমাদের থেকে কাড়ে নিতে চায়। এই শিট রেজাল্ট মার্কস এর বেসিসে আমরা নিজেদেরকে জাজ করি। সো আমাদের মধ্যে যে সেলফ কনফিডেন্সটা থাকে ধীরে 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 এটা শেষ হতে থাকে। একসময় আমরা একটা লাইফলেস শিটে পরিণত হয়ে যাই। তুমি একটা জিনিস লক্ষ্য করবা, তুমি যখনই বড় কিছু চিন্তা করো সামনে থেকে 10 জন আসে হাজির হবে এটা বলার জন্য যে এটা আসলে পসিবল না, আইডিয়াটা অনেক ইমপ্র্যাকটিক্যাল। সো এইরকম অবস্থায় তুমি কি করবা জানো, তুমি তাকে জাস্ট এই কোশ্চেনটা আস্ক করবা, কেন কেন পসিবল না, অ্যানসার দে কেন। মোস্ট অফ দ্য টাইম দেখবা তার কাছে এই কেনর কোনো অ্যানসার নেই। তোমাকে যখন কেউ বলবে যে এটা পারবা না ওটা পারবা না, এর মানে হচ্ছে ওই ব্যক্তি আসলে ওই কাজ পারবে না, এই জন্য সে তোমাকে বুঝাইতে চাচ্ছে যে তুমিও পারবে না। তোমাকে ছোট্ট একটা কাহিনী বলি, এটা ইউএসএ ইউকে এর কাহিনী না, পাশের দেশ ইন্ডিয়ার কাহিনী। 2013 সাল, রিতেশ আগরওয়াল সে ইন্ডিয়ার এমন একটা জায়গায় জন্মগ্রহণ করে যেখানে মানুষ দিনে আনে দিনে খায়। এই রিতেশের কোনো হাইফাই এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল না, সে বড়লোক বাপের পোলাও না, তার জাস্ট রিয়েল প্রবলেম সলভ করার তীব্র ইচ্ছা আর একটা বড় স্বপ্ন ছিল। তার এজের পোলাপান যখন ইন্টিগ্রেশনের কঠিন কঠিন ম্যাথ সলভ করা নিয়ে ব্যস্ত, যখন তারা অর্গানিকের রিয়েকশন মুখস্থ করা নিয়ে ব্যস্ত, রিতেশ আগরওয়াল তখন কি করতো জানো, সে যে কোনো একটা ট্রেনে উঠে পড়তো, কোথায় যায় যাক, ট্রাভেল করার খুব শখ ছিল তার। আর এই ট্রাভেলিং এর থ্রুতে সে বোঝার ট্রাই করতো যে আশেপাশে আসলে হচ্ছেটা কি, মানুষ কি কি রিয়েল লাইফ প্রবলেমস ফেস করতেছে। সে একদিন একটা অনেক বড় প্রবলেম নোটিস করলো। সে দেখলো যে আশেপাশের কিছু বড় হোটেল ফাঁকা পড়ে থাকে, সেখানে সেরকম লোকজন আসে না। রিতেশ আগরওয়াল দেন সেই মালিকের সাথে কথা বলে ওই হোটেল রুমসগুলার কিছু ইনিশিয়াল চেঞ্জেস আনলো, তারপরে সে ওই রুমগুলোর ছবি তুলে ওয়েবসাইটে আপলোড করে দিল। হঠাৎ করে যে রুমগুলো খালি পড়েছিল সেগুলো ভর্তি হওয়া শুরু করলো। দিস ইজ হাউ ওইও ওয়াজ স্টার্টেড। এখন ওইও গোটা ওয়ার্ল্ডের 80+ কান্ট্রিতে তাদের বিজনেস রান করতেছে। वो एक बहुत ही सक्सेसफुल एंटरप्रेन्योर है। इनफैक्ट ही इज वन ऑफ द यंगेस्ट सेल्फ मेड बिलियनियर्स ऑफ इंडिया। प्लीज गिव एन एनर्जेटिक एंड वार्म वेलकम टू द वन एंड ओनली रितेश अग्रवाल। গুরগাঁওয়ের মাত্র একটা হোটেল থেকে শুরু করা ওয়ো রুমস আজকে গোটা ওয়ার্ল্ডের টপ হোটেল চেইন লিস্টে আসে। দিস ইজ ড্রিম ম্যান। শুরুতে রিতেশ আগরওয়ালের কিন্তু কিছুই ছিল না, তার জাস্ট একটা বড় স্বপ্ন ছিল। নো ড্রিম ইজ টু বিগ অর নো এজ ইজ টু স্মল টু স্টার্ট। ইফ ইউ বিলিভ ইন ইয়োরসেলফ, ওয়ার্ক রিলেন্টলেসলি, refuse to give up, you can conquer the world. Dream big, start small and never stop believing. The world is waiting for your story. আরেকটা কাহিনী বলি। 1903 সাল, দুই ভাই অরভিল রাইট অ্যান্ড উইলবার রাইট, তারা কোনো ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট ছিল না, বাইসাইকেল শপে কাজ করত, কিন্তু তাদের একটা স্বপ্ন ছিল একদিন এমন একটা মেশিন বানানো যেটা আকাশে উড়বে। লোকজন তাদের এই কথা শুনে হাসাহাসি করত যে মানুষের যদি আকাশেই উড়ার হতো তাহলে মানুষের ডানা থাকতো। অসংখ্য ফেল অ্যাটেম্পটস, অসংখ্য ক্রাশের পরেও তারা কিন্তু কখনো থামে নাই। কেন জানো? কারণ তারা যে কাজটা করতেছিল সেই কাজের প্রতি তাদের ভালোবাসা ছিল, তাদের ডেডিকেশন ছিল। এই ভালোবাসায় গ্র্যাভিটিকে ডিফিট করে একসময় মানুষকে উড়তে শিখাইছে। তুমি নিজে চিন্তা করে দেখো, তুমি যা করতেছো ওই কাজের প্রতি যদি তোমার ভালোবাসা থাকে, তোমার মাথায় কখনো কিন্তু ওই গিভ আপ করার চিন্তা আসবে না। 17 ডিসেম্বর 1903 সাল এই দুই ভাই আবার ট্রাই করে, এইবার তাদের বানানো এয়ারক্রাফট আকাশে উঠতে সক্ষম হয়। This film, made in 1903, recalls the first flight of this primitive biplane making aviation history. As the two brothers prepare to attempt the first catapulted takeoff, man's age-old dream of flight becomes a reality. এটা আকাশে প্রায় 12 সেকেন্ড উড়ে এবং মাত্র 120 ফিট যায়, বাট ইট ওয়াজ এনাফ টু চেঞ্জ দ্য হিস্টোরি। বিষয়টা এমন না যে শুধু তারাই ট্রাই করতেছিল আকাশে উড়ার, তাদের কম্পিটিটর অনেক বড় বড় প্লেয়ার্স ছিল।
তাদের অনেক ফান্ডিং ছিল, তাদের অনেক ইকুইপমেন্টস ছিল, বাট তারা তো পারেনি। দেখো ভাইয়া, আমাদের জীবনের বেশিরভাগ সময়ই কিন্তু আমাদের কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকতে হয়। এই কাজের প্রতি যদি আমাদের ভালোবাসা না থাকে, এই কাজের প্রতি যদি আমাদের ডেডিকেশন না থাকে, তাহলে আমরাও কিন্তু কোনো রকম মরার মতো কাজ করব, আর আমাদের দ্বারা এই সোসাইটিতে ভালো কোনো ইম্প্যাক্ট রাখাও পসিবল হবে না। দেখো, লাইফে ট্রু স্যাটিসফ্যাকশন তখনই আসবে যখন আমরা এটা রিয়েলাইজ করব যে আমরা যেটা করতেছি এটা একটা গ্রেট ওয়ার্ক, and the only way to do great work is to love what you do. যদি খুঁজে না পাও তাহলে খুঁজতে থাকো, বাট ডোন্ট সেটেল। এবং তোমার কাজের সাথে তোমার রিলেশন যদি ভালো হয়, যত দিন যাবে এই রিলেশন কিন্তু আরো স্ট্রং হইতে থাকবে। সো তুমি তোমার সোসাইটিতে আরো বেশি কন্ট্রিবিউট করতে পারবা, আশেপাশের মানুষগুলোর জন্য আরো ভালো কিছু করতে পারবা। এন্ড তুমি যা করতেছো এটা ঠিক কিনা এটা বোঝার একটা ইজি ওয়ে হচ্ছে প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে যাবা, আয়নার সামনে যাই নিজেকে আস্ক করবা যে আজকের দিনটা যদি তোমার লাস্ট দিন হইতো, তাহলে তুমি আজকে যে কাজগুলো করবা চিন্তা করতেছো তুমি সেই কাজগুলোই করতে কিনা। এই কোশ্চেনের অ্যান্সার যদি দিনের পর দিন না হয়, তাহলে তোমাকে বুঝতে হবে যে সামথিং ইজ রং, সামথিং নিড টু বি চেঞ্জড, ইউ নো হোয়াটস বেটার ফর ইউ। এরকম অনেক স্কিলস আছে যেগুলার একটাতে বস হইতে পারলে ইউ উইল বি আনস্টপেবল, লাইক ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, কন্টেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ভিডিও এডিটিং, ইভেন্ট প্ল্যানিং, ড্রপ শিপিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এরকম আরো বহুত কিছু আছে। প্রথম একটু এলোমেলো লাগবে, বাট এট ফার্স্ট ইউ শুড জাস্ট ফোকাস অন লার্নিং। ইউটিউবে অনেক ফ্রি রিসোর্সেস আছে, একটু খুঁজলেই তুমি বুঝতে পারবে যে তোমার জন্য কোনটা বেস্ট। ধরো যে তুমি ড্রপ শিপিং নিয়ে কাজ করতে চাও, সো ফার্স্ট অফ অল ইউ শুড আন্ডারস্ট্যান্ড হাউ ইচ পার্ট অফ দিস ইন্ডাস্ট্রি ইজ ওয়ার্কিং। তারপরে তুমি একটা ব্লু প্রিন্ট বানাও যে এই সারা বছর তুমি কি কি করতে চাও। দেন নিজেকে আস্ক করো যে এই 1 বছরের কাজগুলা কোনোভাবে 2 মাসে করা পসিবল কিনা। এই অ্যান্সার যদি তুমি কোনোভাবে পায়ে যাও, তাহলে দেখবে যে খুব কম সময়ে অনেক বেশি গেইন করা পসিবল হচ্ছে। আমাদের সবার আসলে কে কি বলবে, কে কি ভাববে, এই জিনিসগুলো খুব গায়ে লাগে। একটা কাহিনী বলি, জ্যাক মার কাহিনী, আলিবাবার ফাউন্ডার। জ্যাক মা ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো ছিল না, ইংরেজিতে কাঁচা। 31টা চাকরিতে সে অ্যাপ্লিকেশন করছিল, 31টা থেকে সে রিজেক্টেড। এমনকি সে যখন কেএফসিতে অ্যাপ্লাই করে, সেখানে 24 জনের মধ্যে 23 জনকে সিলেক্ট করা হয়, ভাত পড়ে যায় জ্যাক মা। সো আশেপাশের সবাই বলতো যে এই পলার দ্বারা আসলে কিছুই হবে না, গেছে শেষ, এর জীবন শেষ। কিন্তু জ্যাক মা সে এইসব কথায় খুব বেশি মাথা ঘামায়নি। সে ভাবলো এই যে চাকরির জন্য জায়গায় জায়গায় যে মাথা নত করতে হচ্ছে, এইটা আমি আর করবো না, আমি নিজে থেকে কিছু করব। তখন ইন্টারনেটের যুগ কেবল শুরু। জ্যাক মা ভাবলো চীনের ছোটখাটো ব্যবসাগুলোকে সে অনলাইনে নিয়ে আসবে। লোকজন হাসাহাসি করলো, তাকে পাগল ভাবলো, বলতেছে যে ইন্টারনেট এইটা চীনে চলবে না, তুমি আজ তোমার টাইম ওয়েস্ট করতেছো। কিন্তু জ্যাক সে এইসব কথা গুনে নাই। সে তার ছোট্ট একটা রুম থেকে আলিবাবা শুরু করে। এই আলিবাবা আজকে চীনের সব থেকে বড় ই কমার্স প্ল্যাটফর্ম। আর জ্যাক মা পৃথিবীর অন্যতম একজন ধনী মানুষ। সো লোকে কি বলবে এটা ভুলতে হবে। দেখো, আমাদের লাইফের কিন্তু কোনো গ্যারান্টি নেই। ডেথ ইজ এ সার্টেন থিং ইন এভরি মোমেন্ট ফর আস। কে কি বললো, কে কি বলবে, এই ভয়ে নিজের আর্লি এজটাকে নষ্ট করে দিও না। ইফ ইউ ওয়ান্ট ইট, গো গেট ইট। তোমার আসলে হারানোর কিছুই নেই। তুমি দুনিয়াতে আসছো একা, তোমাকে যাইতেও হবে একা। There is no reason not to follow your heart. Your time is limited, so don't waste it living someone else's life. মানুষের অপিনিয়ন যেন তোমাকে চেঞ্জ করতে না পারে। এক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার সাহস। দেখো, আমরা সবাই ট্যালেন্টেড, কেউ পড়াশোনায়, কেউ বিজনেসে, কেউ ক্রিকেটে, বাট আমরা খুব কম মানুষই কিন্তু সাহসী। মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, এটা ভাবতে ভাবতে একসময় আমরা নিজেদেরকে হারাই ফেলি। নিজের হার্টকে ফলো করার জন্য যে সাহসটা লাগে, সেটা একবার গেইন করো, ইউ উইল বি আনস্টপেবল ইনশাআল্লাহ। আমরা সবাই মোটামুটি জানি যে স্টিভ জবস হলো অ্যাপলের ফাউন্ডার, বাট তোমরা কি এটা জানো যে স্টিভ জবসকে তারই বানানো কোম্পানি থেকে বাইর করে দিয়েছিল এক সময়? স্টিভ জবসও একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। কলেজ ড্রপ আউট হওয়ার পরে তার গাড়ি বিক্রি করার টাকা দিয়ে সে অ্যাপল শুরু করে। 1977 সালে ইনিশিয়াল সাকসেসের পরে স্টিভ পেপসির প্রেসিডেন্ট জন স্কালিকে অ্যাপলের সিইও পদে হায়ার করে। আর স্টিভ নিজে নতুন কম্পিউটার ম্যাকিনটশের ডেভেলপমেন্টে সময় দিতে থাকে। বাট ম্যাকিনটশ রিলিজ হওয়ার পরে এটার অনেক হাই প্রাইস আর লো পারফরমেন্সের কারণে এটা অনেক ক্রিটিসিজম ফেস করতে থাকে। এর কারণে জন স্কালি, যাকে স্টিভ জবস হায়ার করে, সে কিনা স্টিভ জবসকে বেইজ্জত করে এই কোম্পানি থেকে বের করে দেয়। বাট স্টিভ জবস ওয়াজ এ বস। তাকে বের করে দেওয়ার পরে তার কাছে যে অ্যাপলের শেয়ার ছিল সেটা বিক্রি করে তিনি একটা নতুন কোম্পানি শুরু করে, নেক্সট নামে। এই নেক্সট কিছু সময় পরে অ্যাপলের কম্পিটিটর হয়ে যায়। আর ওইদিকে স্টিভ জবসকে ছাড়া অ্যাপলের কিন্তু খবর হয়ে যাইতেছে। সো অ্যাপল ডিসাইড করে যে তারা নেক্সট কিনে ফেলবে এবং স্টিভ জবসকে রিকোয়েস্ট করে যে সে যেন সিইও পদে অ্যাপল জয়েন করে। জবস তার লাইফ টাইমে
অ্যাপলকে $350 বিলিয়ন কোম্পানি বানায়, আর এখন এই কোম্পানির ভ্যালুয়েশন তো প্রায় 3 ট্রিলিয়নের বেশি। ব্যাপারটা কিন্তু এমন না যে স্টিভ জবস যাওয়ার পরে অ্যাপেলে কোনো ভালো ইঞ্জিনিয়ার ছিল না, কোনো ভালো বিজনেসম্যান ছিল না, তাহলে কেন স্টিভ জবসকেই লাগলো? দ্য অ্যান্সার ইজ স্পেসিফিক নলেজ। ওই যে আমি প্রথমে বলতেছিলাম যে একটা সায়েন্টিফিক মেথড, যেই মেথডকে ইউজ করে মিডল ক্লাস থেকে আমরা চাইলে যে কোনো সময় ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবো, এটারই কথা বলতেছিলাম। স্টিভ জবস তার হার্ডওয়ার্ক, ডেডিকেশন আর বিলিভের জন্য বিজনেস, ইনোভেশন আর টেকনোলজিতে এমন কিছু ক্রিটিক্যাল অ্যাসপেক্টস শিখে যায় যেটা স্টিভ জবসকে ইররিপ্লেসেবল বানায় ফেলে। সো দেখো, ব্যাপারটা কিন্তু একদম সিম্পল। আমাদেরকে একটা রিয়েল লাইফ স্পেসিফিক প্রবলেম খুঁজে বের করতে হবে, তারপরে ওই স্পেসিফিক প্রবলেমটাকে সলভ করতে যায় আমরা যে স্পেসিফিক নলেজটা গেইন করব, এই স্পেসিফিক নলেজটাই কিন্তু আমাদেরকে ইররিপ্লেসেবল বানায় ফেলবে। সো সামনের জন চাইলেই কিন্তু আসে আমাকে রিপ্লেস করে দিতে পারবে না। এই কারণে একটা জিনিস দেখবা, একটা কোম্পানির টপ পজিশনে যারা থাকে এরা কিন্তু সহজে চেঞ্জ হয় না, কারণ তারা তাদের এই জার্নির থ্রুতে যে নলেজ, যে এক্সপার্টিস গেইন করে, এটা কিন্তু চাইলে যে কেউ গেইন করতে পারবে না। সো আমরা আসলে যত বড় রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে পারবো, আমাদের আর্নিংটাও কিন্তু প্রপোর্শনালি তত বেশি বাড়তে থাকবে। দেখো, স্কুল কলেজে কিন্তু তোমাকে কেউ এই স্পেসিফিক নলেজ সম্পর্কে বলবে না, কারণ তারা যদি এই স্পেসিফিক নলেজ তোমাকে দিতে পারে তাহলে সেটা তো তারা সবাইকেই দিতে পারবে। সো জিনিসটা তো আর স্পেসিফিক থাকলো না। এই স্পেসিফিক নলেজ হচ্ছে তোমার এই স্কুল কলেজে যেটা শেখায় তার থেকে অনেক হাই লেভেলের একটা ব্যাপার। দেখো, ডিগ্রি ইজ ইম্পর্টেন্ট ইন সাম ক্রাইটেরিয়া, বাট এটা কিন্তু তোমার নলেজকে লিমিট করে, এটা তোমাকে জাস্ট এই পর্যন্তই আনতে পারবে। বাট যদি তুমি আকাশ ছুঁতে চাও, দেন স্পেসিফিক নলেজ ইজ দ্য থিং ফর ইউ। তুমি নিজে চিন্তা করো যে আমরা যদি 4-5 বছর একটা স্পেসিফিক ফিল্ডে কাজ করি, তাহলে আমাদের নলেজের লেভেলটা কই যাবে? তোমাকে কেউই রিপ্লেস করতে পারবে না, এবং তোমাকে আজাইরা এইখানে ওইখানে সিভি দিয়ে ঘুরে বেড়াইতে হবে না। তারপরে আসে টি শেপ লার্নিং। এটা আসলে কি? এটা বোঝায় যে তোমাকে যে কোনো একটা স্কিলে একদম প্রো হইতে হবে, একদম বস হইতে হবে, তার পাশাপাশি ওই মেইন স্কিলটাকে সাপোর্ট দেওয়ার জন্য ছোটখাটো কিছু স্কিল তোমাকে শিখতে হবে। সাপোজ তুমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, সো তোমার টি এর ভার্টিক্যাল লাইন অর্থাৎ মেইন স্কিল হতে পারে যে তুমি ফেসবুকের পেইড মার্কেটিং স্পেশালিস্ট। দেন এর পাশাপাশি টি এর হরিজন্টাল লাইনটা বোঝায় যে তোমার কি ছোটখাটো স্কিলসগুলো লাগবে, লাইক কমিউনিকেশন, মানুষের সাইকোলজি বোঝা, নেগোসিয়েশন, ডিজাইন নিয়ে একটু নলেজ থাকা, এইসব আর কি। দেখো, আমাদের আশেপাশে কিন্তু অনেকেই ভালো কিছু করতেছে, আমাদের এজেরই অনেকে মিলিয়নস অফ ডলার আর্ন করতেছে। আমরা আসলে তাদের মতো হওয়ার স্বপ্ন দেখি, বাট আমরা এটা খোঁজার ট্রাই করি না যে তারা যে পজিশনে গেল, এই পজিশনে তারা কেমনে গেল। তুমি খোঁজা শুরু করলে কিন্তু অ্যান্সারগুলো পাওয়া শুরু করবা। রিমেম্বার, এভরিওয়ান হ্যাজ এ ড্রিম বাট নো ওয়ান হ্যাজ এ প্ল্যান। প্রতিদিন সকালে উঠে কি কি করতে চাও এটা একটা পেজে লিখে ফেলো। ইটস লাইক এ ডেইলি মিশন। প্রথম কয়েকদিন হয়তো একটু এলোমেলো লাগবে, ঠিকভাবে ফলো করতে পারবে না, বাট গ্রাজুয়ালি যদি তুমি এটা করতে থাকো, দেখবা একদিন কাজ হইতেছে, কারণ কনসিস্টেন্সি ইজ দ্য কি। আর সব থেকে বড় কথা, এইভাবে যদি তুমি প্রতিদিন লিখে রাখো যে কি কি করতেছো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার প্রগ্রেস আসলে কতটুকু হচ্ছে। তুমি চাইলে একটা নোটবুক ইউজ করতে পারো, এটা বেস্ট, বা তুমি চাইলে নশনের মতো অ্যাপগুলো ইউজ করতে পারো। ইট ডিপেন্ডস অন ইউ। দেখো, আমাদের মাথায় কিন্তু অনেক সময় অনেক আইডিয়া আসে, বাট সময়ের সাথে সাথে আমরা জিনিসগুলো ভুলে যাই। সো যখনই তোমার মাথায় কোনো আইডিয়া আসবে, রাইট ইট ডাউন। কোনো আইডিয়াই ফালতু না। দেখবা, এরকম কিছু মানুষ আছে যারা বলে যে ইস, এই আইডিয়াটা আমারও ছিল, বাট এই কারণে আমি এটা করতে পারি নাই। ডোন্ট বি দ্যাট গাই, অ্যাটলিস্ট ট্রাই। লাইফ ইজ টু শর্ট ম্যান। ওয়ান আইডিয়া, ওয়ান ম্যান, ওয়ান ড্রিম ক্যান চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড। আরেকটা বিষয়, সারাদিন তুমি যেই জিনিসগুলো শিখলা সেগুলার একটা ইনসাইট প্রতিদিন লিখে রাখো। এটা তোমাকে গ্রাজুয়ালি আরো বেশি চিন্তা করতে হেল্প করবে। ইটস ইম্পর্টেন্ট টু ফাইন্ড অ্যান আইডল যাকে তুমি ফলো করতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট হিউম্যান এভার, সো গো লার্ন ফ্রম হিজ লাইফ। তিনি নিজেও কিন্তু বিজনেস করছেন, সো উই হ্যাভ টু লার্ন এ লট ফ্রম হিজ লাইফ। এগেইন, তুমি যেটাই হইতে চাও না কেন, there is a world leader in that sector, so তাদের লেখা বই পড়ো। তারা যদি সোশ্যাল মিডিয়ায় থাকে, তাদেরকে ফলো করো। one lesson can change your life. Look, some people are book smart but they don't know how life really works. You should learn from the real heroes of life. You should learn by watching what's happening around you. আশেপাশের দুনিয়াটাকে একটু অন্যভাবে দেখার ট্রাই করো। ধরো তুমি একটা রেস্টুরেন্টে গেলা যেখানে অনেক ভিড়, সো তুমি সর্ট আউট করার ট্রাই করো যে কি কি এরকম ক্রাইটেরিয়াগুলো আছে যার কারণে তারা এত ফেমাস, যার কারণে তারা এত পপুলার। তারপরে পাশের যে রেস্টুরেন্টটাতে সেরকম পাবলিক যায় না, তুমি সেটাও সর্ট আউট করার ট্রাই করো যে কেন সেখানে আসলে মানুষ যায় না, তাদের লেকিংসগুলো কি কি। সো সবকিছু একটা বিজনেস পার্সপেক্টিভে দেখার ট্রাই করো। তুমি দেখবা যে এখনো তোমার আশেপাশে এরকম অনেক প্রবলেমস আছে যেগুলো তুমি চাইলে সলভ করতে পারবা। যত বড় প্রবলেম তত বড় অপরচুনিটি। এ $1 million প্রবলেম ক্যান মেক ইউ মিলিয়নিয়ার, and the $1 billion problem will make you
বিলিয়নিয়ার। আর এই ইউটিউব ইনস্টাতে কার দেখানো পাবলিকদের থেকে দূরে থাকবা। আজাইরা আসে কার নিয়ে শো অফ করবে, দুই একটা ভুংচুং মোটিভেশন দিবে, তারপর তাদের কোর্স কিনো। তোমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ এটা কিন্তু তুমি বুঝবা। সো কোন একটা ডিসিশন নেওয়ার আগে একটু ভালোভাবে চিন্তা করে ডিসিশনটা নিবা। আরেকটা কাহিনী বলি, এটা হ্যারি পটারের রাইটার জে.কে রাউলিং এর কাহিনী। এই বই লেখার আগে কিন্তু তার অবস্থা খুবই খারাপ ছিল। তার মা মারা গিয়েছিল, তার বিয়ে ভেঙে গেছিল এবং তার ছোট্ট বাচ্চাটার ভরণ পোষণের জন্য তাকে গভর্নমেন্টের কাছ থেকে হেল্প নিতে হয়েছিল। কিন্তু এত ঝামেলার মধ্যেও লেখালেখির ভিতরে তিনি তার শান্তি খুঁজে পান। মাঝে মাঝে ক্যাফেতে বসে তার মেয়ে যখন ঘুমাচ্ছিল তিনি তখন লিখতেন। কিন্তু এত কষ্ট করে লেখার পরও 12টা প্রকাশক তার এই বইকে রিজেক্ট করে। শেষমেশ ছোট্ট একটা প্রকাশনী থেকে তার এই বইটা বের হয়। তারপর আর কি, এই হ্যারি পটার সিরিজ পৃথিবীর ইতিহাসে সবথেকে বেস্ট সেলিং বইয়ের তালিকাভুক্ত হয়। সো লাইফের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা অ্যাসপেক্ট আমাদেরকে কিছু না কিছু শেখায়। সবার লাইফ আলাদা, কিন্তু তোমার বেস্ট ইউনিভার্সিটি হচ্ছে তোমার লাইফ। দেখো, বৃষ্টি হলে ছোটবেলায় কিন্তু আমরা সবাই ভিজতাম, বাট আমরা যত বড় হয়েছি এই বৃষ্টি হলে কিন্তু আমরা কোথাও লুকাই যায় যেন আমরা ভিজে না যাই। সেম, উপরওয়ালা সবসময় আমাদের উপর তার রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকে। ডিফারেন্সটা কোথায় জানো? কারো হাত এরকম থাকে আর কারো হাত এরকম। একটা ছোট বাচ্চা কিন্তু ঠিকই তার আশপাশের জিনিসগুলো থেকে শেখা ট্রাই করে, এটা ওইটা কোশ্চেন আস্ক করতে থাকে, এবং যতক্ষণ না পর্যন্ত সে তার পছন্দ মতো অ্যান্সার পায় সে কিন্তু কোশ্চেন আস্ক করতেই থাকে। বাট আমরা যত বড় হইতে থাকি, মারা খাইতে খাইতে আমরা এই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা, এই কোশ্চেন আস্ক করার যে ব্যাপারটা, এটাই আমরা ভুলে যাই। কি হচ্ছে হোক, আমরা দেখেও না দেখার ভান করি, জাস্ট কোনো মতো বাঁচে আছি, এরকম আর কি। একটা এক্সাম্পল দেই, ইলন মাস্ক চিন্তা করলো যে এমন রকেট কেন নাই যেটা উপরে যাবে আবার নিচে আসে ল্যান্ড করবে। নাসা বললো তুমি পাগল হয়ে গেলা নাকি হে, এরকম হইলে তো আমরা আগেই বানাই ফেলতাম। বাট মাস্ক আস্ক করলো কেন এরকম হইতে পারে না। সো দিস ইজ ইম্পর্টেন্ট। কেন হবে না বুঝছি, বাট কেন হবে না, ইউ শুড আস্ক ইউরসেলফ। দেখো, সারাদিন লাইফলেস ডিপ্রেস পোলাপানদের সাথে ঘুরলে তুমিও কিন্তু একসময় ওদের মতো হয়ে যাবা। গো গেট সাম গুড ফ্রেন্ডস যারা তোমার মতো চিন্তা করে। আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হইলো মানুষকে হেল্প করবা। তুমি কাউকে হেল্প করা মানে এইটা না যে সে তোমার থেকে আগায় গেল। অ্যাপল আর মাইক্রোসফট কিন্তু সবসময়ই একে অন্যের প্রতিদ্বন্দ্বী ছিল। অ্যাপল এমন কিছু অ্যাডও লঞ্চ করে যেখানে ওরা মাইক্রোসফটকে নিয়ে ফান করে। কিন্তু 1997 সালে যখন অ্যাপল প্রায় ব্যাংক্রাফট হয়ে যাবে, স্টিভ জবস সবার কাছে যায় হেল্প চাইছে, কিন্তু তাকে কেউ হেল্প করে নাই। অ্যাপল জাস্ট ব্যাংক্রাফটসি ডিক্লেয়ার করবে, এরকম অবস্থায় বিল গেটস নিজে অ্যাপলকে $150 মিলিয়ন দেয়, তখন কিন্তু অ্যাপল বাঁচে যায়। আজকে এই দুইটা কোম্পানির ভ্যালুয়েশন 3 ট্রিলিয়নের উপরে। দেখো, তোমাকে কিন্তু শুরু একাই করতে হবে, বাট একটা সার্টেন স্টেজে যাওয়ার পরে তুমি বুঝবা যে ইউ নিড মোর পিপল টু কানেক্ট মোর ডটস। এন্ড সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা হইলো, ইউ আর অ্যাভারেজ অফ দ্য 5 পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। মানে আমার এমন কিছু ফ্রেন্ডস আছে যাদেরকে নিয়ে আমি সারাদিন হাসাহাসি করলাম, একটু ঘোরাঘুরি করলাম, ডিপ্রেশনের গল্প করলাম, শেষ। নো, এমন ফ্রেন্ডস খুঁজো যে তোমার সোর্স অফ মোটিভেশন হবে, তোমাকে আরো ভালোর দিকে নেওয়ার ট্রাই করবে। ইটস টাফ টু ফাইন্ড ফ্রেন্ডস লাইক দ্যাট, বাট নট ইম্পসিবল। আমরা কিন্তু বেশিরভাগই মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারি না, তাহলে আমি কিভাবে মানুষের সামনে নিজেকে এক্সপ্রেস করব? হইল না তো। দিস ইজ ওয়াই নেটওয়ার্কিং ইজ এ মাস্ট। এটা তোমার কমিউনিটিকে আরো বড় করবে, তোমার নলেজকে আরো কয়েক গুণ বাড়াই দিবে। দেখো, একাই ধরো যে তুমি একটা কাজ 6 মাসে করতে পারতেছো, 2 জন হইলে কিন্তু তুমি সেই কাজটা 3 থেকে 4 মাসের মধ্যে করে ফেলতে পারবা। এইখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তোমার মতো মানুষের সাথে তোমাকে ইন্টারেক্ট করতে হবে, তোমার মতো মানুষ তোমাকে খুঁজে বাইর করতে হবে। তোমার ইন্টারেস্ট বিজনেসে, এখন ইন্টিগ্রেশন করা পোলাপান তো তোমার বেস্ট ফ্রেন্ড হইতে পারে না। দেখো, এই পড়াশোনা করেও যে সাকসেসফুল হওয়া যাবে এটা কিন্তু আমরা সবাই বুঝি। ব্যাপারটা এরকম না যে আমরা আসলে বুঝি না, বা আমি তোমাকে ভুংচুং বুঝাইতে চাচ্ছি। কিন্তু কথা হচ্ছে, এই পড়াশোনা শুরু করে তুমি যখন একটা জব লাইফ স্টার্ট করবা, তোমার গ্রোথটা হবে এরকম লিনিয়ার। সো অফকোর্স দেয়ার ইজ এ লিমিটেশন, বাট তুমি যদি বিজনেস করতে চাও অথবা নিজে থেকে কিছু করতে চাও, তাহলে কিন্তু তোমার গ্রোথটা কখনো লিনিয়ার হবে না, তোমার লাইফে অনেক আপস এন্ড ডাউনস ফেস করতে হবে। এই জন্য পড়াশোনার মধ্যে যেহেতু একটা সার্টেনটি আছে, আমরা সবাই কিন্তু জন্মের পরপরই পড়তে বসে যাই। 25 বছর পড়াশোনা করার পর 25,000 টাকা স্যালারি পাচ্ছি, তো কি হইছে? পাচ্ছি তো কিছু একটা। কেউ আসলে রিস্ক নিতে চায় না, সবাই সেফ গেম খেলতে চায়। বাট ইফ ইউ ওয়ান্ট টু উইন বিগ, ইউ হ্যাভ টু প্লে বিগ। সো দ্য ফাইনাল কথা, আমি কিন্তু এটা বলতেছি না যে পড়াশোনা করবা না বা পড়াশোনা ছাইড়া দাও, কারণ এরকম করলে তোমার বাপ মা আত্মীয় স্বজন লাথায় তোমাকে বাড়ি থেকে বাইর করে দিবে। তুমি তখন আরো কিছু করতে পারবে না, কারণ তখন তোমার মেন্টাল বা ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্টই থাকবে না। ইট টেকস টাইম টু বিল্ড এন এম্পায়ার। তোমার উচিত এই আলতু ফালতু পড়াশোনার পিছনে যত কম পারা যায় তত কম টাইম ইউজ করা। এখন এই পড়াশোনা বলতে আমি বুঝাচ্ছি একাডেমিক পড়াশোনা। ইটস লাইক এন অবস্টেকল, এটাকে তোমার পার হইতে হবে, এটাকে সাথে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। এন্ড এক সময় যখন তুমি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করবা, তুমি বুঝতেছো যে এখন পড়াশোনা ছাইড়ে দিলেও আমার কোনো যায় আসবে না, তখন তুমি পড়াশোনার মায়েরে সালাম দিয়ে গুড বাই বলতে পারো। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা কি জানো? কখনো এইটা ভুলে যাও না যে হোয়াই ইউ আর হেয়ার।
নামাজ কখনো বাদ দিবে না। এটা বাদ দিছো মানে তুমি শেষ। রিমেম্বার, জীবন তোমাকে সবসময় দুইটা অপশন দিবে, রিস্ক অ্যান্ড রিগ্রেট। ইটস ইয়োর ডিসিশন তুমি কোনটা চুজ করবে। আল্লাহ হাফেজ।